হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো ভারতবর্ষের প্রথম মহিলা সুপারস্টারকে নিয়ে। অ্যাকচুয়ালি মহিলা সুপারস্টার বললে কমই বলা হয়। শি ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট সুপারস্টার আউটরাইট। পুরুষ মহিলা দুজনকে ধরেই ভারতবর্ষের প্রথম সেলিব্রিটি ব্র্যান্ড এন্ডোর্সার এবং ভারতবর্ষের প্রথম অভিনেতা বা অভিনেত্রী যিনি নিজের প্রোডাকশন হাউস শুরু করেন। আমি কথা বলছি কানন দেবীর, কাননবালা, ভারতবর্ষের প্রথম সুপারস্টার। তো কাননবালার জীবন বা কানন দেবীর জীবন আমরা যদি দেখি, ইট ইজ আ ট্রু র্যাগস টু রিচেস্ট স্টোরি। এবার কানন দেবীর প্রথম জীবন সম্পর্কে, তার শৈশব সম্পর্কে খুব বেশি জানা যায় না, কারণ কানন দেবীর যে শৈশবকালটা ছিল সেটা খুবই যন্ত্রণাদায়ক ছিল। এবং কানন দেবীর শৈশব সম্পর্কে অনেকগুলো থিওরিজ চালু আছে, কিন্তু কোনোটাই এক এক্স্যাক্ট ইনফরমেশন কোনোটাই উঠে আসে না। তার জন্মসাল এক্স্যাক্টলি কী ছিল সেটাও জানা যায় না। উইকিপিডিয়াতে আমি দেখলাম 1916 দেয়া, এবার সেটা অ্যাকিউরেট নয়। এটা কোনোদিনই এস্টাবলিশ করা তার কোনো ডেফিনিট জন্মসাল কোনোদিনই এস্টাবলিশ করা হয়নি, তিনি নিজেও বলেননি। এবার উইকিপিডিয়া তো ভারতবর্ষের হিস্ট্রি আর ভারতবর্ষের ফিগারদের নিয়ে কতটা অ্যাকিউরেট সেটা তো আপনারা সবাই জানেন। তো তার জন্ম নিয়ে বিভিন্ন থিওরিজ আছে, এবং তার যে মা বাবা ছিলেন সেটা তার অ্যাডপটিভ মা বাবা ছিলেন, তার আসল মা বাবা সম্পর্কে জানা যায় না। এবং এটা শোনা যায় যে তিনি হয়তো প্রস্টিটিউশন ব্রদেলে জন্মেছিলেন, বা তিনি হয়তো আউট অফ দ্য ওয়েটলক সন্তান ছিলেন, যাকে হয়তো পরবর্তীকালে তাদের যে আসল মা বাবা তাকে অ্যাবান্ডন করে। তো যাই হোক, সেসবে আমি ঢুকছি না। তো তার শৈশবটা অত্যন্ত যন্ত্রণায় কেটেছিল। তার যে অ্যাডপটিভ প্যারেন্ট ছিল তারা খুবই গরিব ছিলেন, এবং তাদের আর কি যেটা বলে দুমুঠো অন্ন জোগাড় করার জন্য সংগ্রাম করতে হতো, এবং কানন দেবীকে বাড়ি বাড়িতে কাজ করতে হতো, লিটারালি ঝিয়ের কাজ যেটাকে আমরা বলি। তো সেগুলো করতে হতো জাস্ট ভাতটুকু জোটানোর জন্য। এবং যেটা বললাম, তার তিনি যে এনভায়রনমেন্টে বড় হয়েছিলেন সেটা খুব একটা খুব একটা ভালো এনভায়রনমেন্ট নয়। রেড লাইট এরিয়া, আর কাটাগোল, এই সারাউন্ডিংয়ে তিনি বড় হয়েছিলেন। তো 1926 সালে তাকে মদন থিয়েটার্সে সাইন করানো হয়। তো তার সৌন্দর্য এবং তার গলার আওয়াজ এবং গানের ব্যাপারে আমি আসছি পরবর্তীকালে। তো তাকে সাইন করা হয় 5 টাকা পার মান্থ এই স্যালারিতে। এবং কানন দেবী শিশু শিল্পী হিসেবে 1926 সালে তার কেরিয়ার শুরু হয়। এবার 1920s সেই সময় ভারতীয় সিনেমায় সাইলেন্ট এরা চলছে। 1931-এ আলামারা আসছে, যেটা থেকে টকিজ সিনেমা শুরু হচ্ছে। তো 1920s-এ ভারতীয় সিনেমার যে ল্যান্ডস্কেপ ছিল, 1930s আস্তে আস্তে সেটা ভীষণভাবে চেঞ্জ হয়ে যায়, কারণ সাইলেন্ট ফিল্ম থেকে টকি ফিল্মে যখন যাচ্ছে সেটা একটা সাইজেমিক শিফট ছিল, এবং দুটো মেন কারণে। এবং প্রথমত যেটা ছিল যে অভিনেতা অভিনেত্রীদের যখন টকিজ আসছে, অবভিয়াসলি তো তাকে একটা স্পেসিফিক ভাষায় কথা বলতে হবে যে সিনেমাটা তৈরি হচ্ছে। সাইলেন্ট ফিল্মে তো সাইলেন্ট, সেই সময় একটা কিউ কার্ডস ইনসার্ট করা হতো, ইন্টারলিউড বলা হতো, যেটাকে সাবটাইটেল এখন আমরা বলি। কিন্তু টকিজে তো আপনাদেরকে কথা বলতে হবে, তো ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। এবং সেই সময় প্লেব্যাক সিঙ্গিং ছিল না। তো যারা অভিনেতা বা অভিনেত্রী তাদের সিনেমায় গান নিজেদের গাইতে হতো। তো if you want to be an actor or an actress, you need to be a good singer. By the way, ভারতবর্ষের প্রথম প্লেব্যাক সিঙ্গিংও একজন বাঙালি চালু করেছিলেন, ধীরেন গাঙ্গুলি। বাট যাই হোক, সেটা পরবর্তীকালে হচ্ছে। তো যেহেতু কানন দেবীর গলার আওয়াজ খুব সুন্দর ছিল, তো সেই জন্য তিনি সেই শিফটটা করতে পেরেছিলেন, যেটা 1920s-এর অন্যান্য যারা স্টার ছিলেন তারা করতে পারেন। ধরুন রুবি মায়ার্স, যিনি সুলোচনা নাম নিয়ে অভিনয় করেছিলেন। তো তার একটা ফেস ছিল মিড 20s থেকে লেট 20s অব্দি, একটা কয়েক বছরের ফেস ছিল। when she was huge, she was properly a major star, ওই ওয়াইল্ড ক্যাট ইন বম্বে, টাইপিস্ট গার্ল, ওই সময়টার কথা বলছি। বাট যখন সাইলেন্ট থেকে টকিজ আসছে, তার কেরিয়ারটা ফল্টার করে যাচ্ছে, কারণ তিনি গান জানতেন না এবং তিনি ভাষাটায় ফ্লুয়েন্ট ছিলেন না। বাই দ্য ওয়ে, রুবি মেয়ার্সকে নিয়ে একটা আলাদাই ভিডিও ডিজার্ভ করে, আমি এখানে ঢুকছি না। তিনি বাগদাদিয়ান ইহুদি ছিলেন, এবং ভারতবর্ষে এসে 1920s-এ একজন বড় স্টার হচ্ছেন। তো শি ডিজার্ভ হার ওন ভিডিও। তো 1920s-এ আমাদের ভারতবর্ষের সিনেমা যারা অ্যাক্ট্রেস যারা ছিলেন, দে আর মেনলি অ্যাংলো ইন্ডিয়ান, এবং সেটার অনেক সোশিও কালচারাল কারণ আছে যেগুলোতে আমি ঢুকছি না। পেশেন্স কুপার, তারপরে রিনি স্মিথ, রুবি মেয়ার্স, এদের এই যে জেনারেশনটা। তো রিনি স্মিথের স্টেজ নেম ছিল হচ্ছে সীতা দেবী। তো তারা ভাষাটায় ফ্লুয়েন্ট ছিলেন না, এবং তারা গান জানতেন না। যেটা বললাম যে প্লেব্যাক প্রপারলি আসার আগে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের গান জানতে হতো, কারণ গান ওয়াজ সাচ আ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন
ইন্ডিয়ান ফিল্মস। তো এইখানে কানন দেবীর কেরিয়ার থ্রাইভ করছে আর্লি 30s থেকে মিড 20s লেট 20s শি অ্যাক্টেড অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট এবং পরবর্তীকালে পার্শ্ব চরিত্রে। কিন্তু যেহেতু তার মানে গানের গলা ছিল এবং তার একটা ফিজিক্যাল ম্যাচিউরিটিও আসছে, মানে যেখানে তিনি নায়িকার রোল প্লে করতে পারেন, সেই মানে বয়সটায় পৌঁছাচ্ছেন, তো শি থ্রাইভড অ্যান্ড শি বিকেম ইন্ডিয়াস ফার্স্ট সুপারস্টার। এই বিষয়ে কোনো সন্দেহই নেই এবং আউটরাইট প্রথম ভারতীয় সুপারস্টার। এবার আপনাদেরকে এটা বুঝতে হবে যে এটা আমরা কোন সময়কার কথা বলছি। এই সময় কিন্তু ভারতীয় সিনেমা একদম মানে কি বলবো মানে জাস্ট জন্মেছে সবে, এবং সেই সময় মানে যখন টকিজ আসছে অ্যাজ আ ইন্ডাস্ট্রি প্রথমবার আমরা ভারতীয় সিনেমাকে উঠে আসতে দেখছি। এবং তার যারা মানে তার যারা কন্টেম্পোরারি ছিল বা ছিলেন, উমা শশী বা শান্তা আপটে, তার পরবর্তীকালে দেবিকা রানী বৈদিক আসছেন। সো দে ওয়ার দ্য ফার্স্ট ক্রপ অফ স্টার্স ফ্রম ইন্ডিয়ান সিনেমা, মহিলা বা পুরুষদের মধ্যে কে এল সেহগল, প্রমথেশ বড়ুয়া, তারপরে অশোক কুমার তো আসছেনই। তো দে ওয়ার লাইক দ্য ফার্স্ট ক্রপ অফ স্টার্স প্রপারলি, যেটাকে আমরা সেলিব্রিটি বলি বা সেলিব্রিটি ফেম বলি, সেটা আসছে। বাই দ্য ওয়ে আমি এখানে একটা কথা বলতে চাই যে প্রচুর লোকে ভাবেন যে দেবিকা রানী বৈরিক ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট স্টার, যেটা অ্যাকচুয়ালি ভুল। দেবিকা রানী বৈরিক বড় স্টার ছিলেন, তার যে ফেসটা ছিল বম্বে টকিজের শুরু থেকে ওই হিমাংশু রায় মারা যাওয়া পর্যন্ত, মানে ওই 1935 থেকে 1941 ওই স্ট্রেচটা শি ওয়াজ বিগ, বাট শি ওয়াজ পার্ট অফ আ মাচ লার্জার প্রসেস, যেটা কিন্তু এই কানন দেবীর জেনারেশন তার কয়েক বছর আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। তো দ্য বল ওয়াজ অলরেডি রোলিং, দ্য প্রসেস ওয়াজ অলরেডি রোলিং। তো কানন দেবী ভারতবর্ষের প্রথম সুপারস্টার হয়ে ওঠেন এবং রাধা স্টুডিওসে ইয়ে করছেন। তারপরে নিউ থিয়েটার্সে তার যে ফেসটা ছিল লেট 30s থেকে আর্লি 40s অবধি, সেটা বলা যেতে পারে যে মানে অ্যাজ আ ইকোনমিক সেন্টার বাংলা সিনেমার স্বর্ণযুগ। বাংলা সিনেমার আমরা যেটাকে স্বর্ণযুগ বলে 1950s থেকে 1970s, সেটা মূলত কোয়ালিটির দিক দিয়ে এই যে ফেসটা ছিল এই 30s বা 40s, যে সময় বাংলার যে মানে ভারতবর্ষের যে সিনেমা ইকোনমির সেইটার কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবং কানন দেবী ওয়াজ দ্য বিগেস্ট স্টার ইন দ্যাট। তো শি ওয়াজ দ্য বিগেস্ট স্টার ইন দ্য বিগেস্ট মানি মেকিং মার্কেট। সেটা পরবর্তীকালে অবশ্যই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের যে ফিল্মের সেন্টার, বলিউডের সেন্টার, সেটা কলকাতা থেকে পরবর্তীকালে মুম্বাইতে শিফট হয়ে যাচ্ছে। তো সেগুলো তো হচ্ছেই, বাট শি ওয়াজ আ হিউজ স্টার এবং মানে ভারতবর্ষের প্রথম সুপারস্টার ছিলেন। এবং তার মানে সিনেমার অভিনয়ের পাশাপাশি তার যে গান ছিল সেই গানটা প্রচণ্ড পপুলার হয়েছিল এবং শি ওয়াজ আ ট্রেন্ড সেটার ইন মিউজিক। কারণ কানন দেবীর গান আপনারা যারা শোনেন, একটা গান হয়তো প্রচুর লোকেই শুনেছেন, আমি বুনো ফুলবো। আপনারা যদি গানটা শোনেন তো দেখবেন যে একটা খুব স্ট্রং হাই পিচ নাসাল ভয়েস এবং খুব হাই টেম্পোতে গাওয়া হচ্ছে, এবং সেটা কিন্তু মানে ওই এরাটার একটা ট্রেডমার্ক হয়ে যায়, ওই কানন দেবীর ওই হাই পিচ নাসাল যে স্টাইলটা র্যাপিড টেম্পোতে। তো দ্যাট ওয়াজ দ্য স্টাইল। মানে পরবর্তীকালে দেবিকা রানী যখন অচ্ছুত কন্যাতে মে বানকে চিড়িয়া বানকে বানবান বলুড়ে গাইছেন, সেটাও সেই টেম্পোতে। এবং পরবর্তীকালে যখন ভারতীয় সিনেমাতে ওই এরাটাকে ডেপিক্ট করা হচ্ছে ওই 30s বা 40s, সেটাকে কিন্তু এই মানে এই স্টাইলের গান দিয়ে ডেপিক্ট করা হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ভূতের ভবিষ্যতে যে স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টারটা ছিল, সে মানে কদলীবালা আই থিঙ্ক নামটা, যদি আমার ঠিক করে মনে পড়ে। তো তার লিপে একটা গান ছিল যে মন দেবো না দেবো না দেবো না গো। তো ওই গানের যে স্টাইলটা ছিল ওটা তো একটা স্পেসিফিক এরাকে রিফ্লেক্ট করার জন্যই, ওটাই এক্স্যাক্টলি কানন দেবীর স্টাইল ছিল। তো শি ওয়াজ আ ট্রেন্ড সেটার নট অনলি ইন ফ্রন্ট অফ ক্যামেরা বাট অ্যাজ আ ভোকাল আর্টিস্ট ইজ ওয়েল। মানে মাল্টি ফ্যাক্টরড আমি যেটা বলি, মানে যুগান্তকারী একজন পারফর্মার ছিলেন। এবং তিনি ভারতবর্ষের প্রথম ফিল্ম প্রোডাকশন কোম্পানি শুরু করেন, শ্রীমতী ফিল্মস, 1949 সালে। মানে ভাবতে পারছেন 2 বছর, মানে ভারতবর্ষ তখন স্বাধীনতা পেয়েছে 2 বছর, ভারতের ইন্ডিপেন্ডেন্ট ভারতের বয়স 2 বছর। এখানে একজন বাঙালি নারী যিনি এত দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন, তিনি ভারতবর্ষের প্রথম অ্যাক্টর টার্ন প্রডিউসার হচ্ছেন এবং তিনি পরবর্তীকালে অনেক সিনেমায় প্রডিউস করেন। সুচিত্রা সেনের রাজলক্ষ্মী এবং শ্রীকান্ত, যেটা তো উত্তম সুচিত্রা ছিলেন, অন্যান্য অনেক সিনেমা প্রডিউস করেন। শি ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট অ্যাক্টর টার্ন প্রডিউসার, এবং তিনি সেই সময়কার দিনে দাঁড়িয়ে যথেষ্ট সাহসী ছিলেন, কারণ তিনি ইন্ডিয়ার ফার্স্ট সেলিব্রিটি ব্র্যান্ড এন্ডোর্সার ছিলেন। এবং তিনি যে ব্র্যান্ড এন্ডোর্সটা করেছিলেন সেই অ্যাড আমরা সবাই দেখেছি, সেটা হচ্ছে লাক্স সাবান। এবং লাক্স সাবানের যে অ্যাডের যে টেমপ্লেটটা আছে ওই বাথটাবের মধ্যে অ্যান্ড অল দ্যাট,
সেটা তিনি সেই সময় দাঁড়িয়ে করেছিলেন, মানে বুঝতে পারছেন, মানে 40s-এ দাঁড়িয়ে ওরকম আর কি বিয়ে করা, সেই সময় সোসাইটি কত কনজারভেটিভ। তো শি ওয়াজ লাইক আ ট্রেন্ড সেটার ইন সো মেনি ওয়েজ, অ্যাজ আ অ্যাক্টার, অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ সিঙ্গার, অ্যাজ আ সেলিব্রিটি, ব্র্যান্ড এন্ডোর্সার। তো কানন দেবী ওয়াজ মানে কি বলবো নেক্সট লেভেল, টোটালি কোনো মানে উইদাউট এনি ডাউট ভারতবর্ষের প্রথম প্রপারেস্ট সেন্সে সুপারস্টার। তো তার মানে তিনি মারা যাচ্ছেন 1991 সালে, যেটা বললাম যে তার জন্ম সালটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, 1916, 1914, 1912 অনেকগুলো সাল উঠে আসে, তবে সেটা কনফার্ম নয়। বাট তিনি 1992 সালে মারা যান, 92 সালে মারা যান। তো ভারতবর্ষের প্রথম সুপারস্টার, যাকে আমরা প্রায় ভুলেই গেছি, মানে ওই একটা গান আমি বুনো ফুলবো সেটাই রিমিক্স হয় বলে কানন দেবীর নামটা হয়তো কেউ জানে, তো যেটা আনফর্চুনেট। তো কানন দেবী সম্পর্কে আপনাদের যদি জানতে হয় বা ওই সময় ভারতীয় সিনেমা সম্পর্কে যদি জানতে হয়, আমি একটা বই আপনাদেরকে সাজেস্ট করতে পারি, মেখলা সেনগুপ্তের কানন দেবী দ্য ফার্স্ট ইন্ডিয়ান সুপারস্টার। এই বইটা আপনারা পড়তে পারেন। এই বইটা থেকে আমি ইনফরমেশনগুলো দিলাম বাই দ্য ওয়ে। এবং এই বইটা ছাড়াও কানন দেবীর নিজের একটা বই আছে, সবারে নমি আমি, যেটা ইংলিশেও মানে অনুবাদ হয়েছে, তো সেই বইটাও পড়তে পারেন। তো দে আর লাইক ভেরি ইনফরমেটিভ অন দ্য লাইফ অফ ইন্ডিয়াস ফার্স্ট সুপারস্টার, যার ভারতীয় সিনেমার ইতিহাসে একটা ম্যাসিভ কন্ট্রিবিউশন আছে, এবং সেই সময় সিনেমা কিভাবে তৈরি হতো, যাদের এইসব ইন্টারেস্ট আছে, যেরকম আমি প্রচণ্ডভাবেই অবসেসড মানে সিনেমার ইতিহাস নিয়ে। তো ইটস আ রিয়েলি গুড রিড, এই দুটো বই পড়তে পারেন, মেখলা সেনগুপ্তের কানন দেবী দ্য ফার্স্ট ইন্ডিয়ান সুপারস্টার এবং কানন দেবীর নিজের লেখা যে অটোবায়োগ্রাফি সবারে নমি আমি, তো দুটোই পড়ে দেখতে পারেন। এবং আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।